নিষিদ্ধ হাসপাতাল ১৩ নম্বর ওয়ার্ডের অভিশাপ। বাংলাদেশে এমন একটি হাসপাতাল আছে যেখানে ১৯৯৮ সালের পর আর কোনো রোগী ভর্তি হয়নি। তবুও প্রতি রাত ১:১৩ অপারেশন থিয়েটারের লাইট জ্বলে ওঠে। আর ভেতর থেকে শোনা যায় ডাক্তারদের কণ্ঠ, অপারেশন শুরু করো। রোগী জেগে ওঠার আগেই ১৯৯৮ সালের ১৭ সেপ্টেম্বর রাজধানী থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে অবস্থিত সেন্ট লাজারাস মানসিক হাসপাতাল। এটি ছিল দেশের সবচেয়ে নিরাপদ মানসিক হাসপাতাল। চারদিকে উঁচু দেয়াল, লোহার গেট, ২৪ ঘণ্টা নিরাপত্তা। কিন্তু সেই রাতের পর হাসপাতালটি আর কখনো খোলা হয়নি। সরকারি রিপোর্টে লেখা ছিল, গ্যাস বিস্ফোরণে হাসপাতাল বন্ধ। কিন্তু আশপাশের মানুষ জানত, সেদিন কোনো বিস্ফোরণ হয়নি। সেদিন হাসপাতালের ভেতরে এমন কিছু জেগে উঠেছিল যা মানুষের ছিল না। ঘটনার শুরু মাত্র ১ সপ্তাহ আগে। একজন অদ্ভুত রোগীকে হাসপাতালে আনা হয়। তার কোনো নাম ছিল না, কোনো পরিচয় ছিল না। তার পোশাকে শুধু একটি কাগজ সেলাই করা ছিল। সেখানে লাল কালি দিয়ে লেখা ছিল, ঘুমাতে দিও না গি। প্রথম দিন রোগীটি একটিও কথা বলেনি। দ্বিতীয় দিন সে দেয়ালে অদ্ভুত সব চিহ্ন আঁকতে শুরু করল। তৃতীয় দিন সে হাসপাতালের প্রতিটি ডাক্তার ও নার্সের নাম ধরে ডাকতে শুরু করল। অদ্ভুত বিষয় হল, সে এমন লোকদের নামও বলছিল যাদের সঙ্গে তার কখনো দেখা হয়নি। চতুর্থ দিনের রাত হাসপাতালের সিসিটিভিতে দেখা গেল, রোগীটি নিজের বিছানায় শুয়ে আছে। কিন্তু একই সময়ে ১৩ নম্বর ওয়ার্ডের করিডোরে ঠিক তার মতো দেখতে আরেকজন হাঁটছে। সিসিটিভি ফুটেজ দেখে নিরাপত্তাকর্মীরা দৌড়ে সেখানে যায়। কিন্তু করিডোর ফাঁকা, কেউ নেই। তারা ফিরে এসে দেখে রোগীটি এখনও বিছানায় শুয়ে আছে। তার চোখ বন্ধ, কিন্তু ঠোঁটে ধীরে ধীরে একটি হাসি ফুটে উঠছে। পঞ্চম দিনের সকাল। হাসপাতালের সব ঘড়ি একসঙ্গে থেমে যায়। সময় ১:১৩। কিন্তু তখন সকাল। ডাক্তাররা ঘড়ি বদলে দেন, নতুন ব্যাটারি লাগান। তবুও প্রতি কয়েক মিনিট পর সব ঘড়ি আবার ১:১৩ ফিরে আসে। সেদিন রাতেই প্রথম মৃত্যু। একজন নার্স নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায় অপারেশন থিয়েটারে। তিনি অপারেশন টেবিলে শুয়ে আছেন। চারদিকে কেউ নেই, কিন্তু তার বুকে সার্জারির সেলাই করা। যেন কয়েক ঘণ্টা ধরে অপারেশন হয়েছে। অথচ হাসপাতালের কোনো ডাক্তারই সেদিন অপারেশন থিয়েটারে ঢোকেননি। মৃত্যুর আগে নার্সটি নিজের রক্ত দিয়ে মেঝেতে মাত্র ৪টি শব্দ লিখেছিলেন, ১৩ নম্বর ওয়ার্ড খুলবে না আগে। ১ সপ্তাহের মধ্যে আরও ৬ জন নিখোঁজ হন। কেউ ছাদ থেকে অদ্ভুত হাসির শব্দ শুনেছে। কেউ শুনেছে খালি হুইল চেয়ার করিডোরে ছুটে বেড়াচ্ছে। কেউ দেখেছে একজন ডাক্তার অপারেশন করছেন, কিন্তু রোগীটি ডাক্তারেরই মৃতদেহ। এরপর সরকার রাতারাতি পুরো হাসপাতাল সিলগালা করে দেয়। লোহার গেট ঝালাই করে বন্ধ করে দেওয়া হয়। সব নথি গোপন রাখা হয়। এলাকাটিকে নিষিদ্ধ অঞ্চল ঘোষণা করা হয়। কিন্তু যে ভবনের ভেতরে এত কিছু ঘটেছিল, সেটি কখনো ভাঙা হয়নি। কারণ যারা ভাঙতে গিয়েছিল তাদের কেউই আর বাড়ি ফিরতে পারেনি। ২৮ বছর পরে ৪ জন অনুসন্ধানী ডকুমেন্টারি নির্মাতা একটি গোপন সরকারি ফাইল হাতে পায়। ফাইলের শেষ পাতায় মাত্র একটি লাইন লেখা, যদি ১৩ নম্বর ওয়ার্ডের দরজা কখনো খুলে যায়, হাসপাতাল থেকে পালাবে না, কারণ তখন হাসপাতাল আর তোমাকে বাইরে যেতে দেবে না গি। তারা সিদ্ধান্ত নিল, সত্যটা জানতে হলে আজ রাতেই সেই হাসপাতালের ভেতরে ঢুকতে হবে। তারা তখনও জানত না হাসপাতালটি এত বছর ধরে ফাঁকা ছিল না, বরং ভেতরে কেউ একজন তাদের আসার অপেক্ষায় ছিল। ঠিক ২৮ বছর ধরে। ৪ জনের নাম ছিল আরিফ, নীল, মেহেদী এবং সাদিয়া। রাত ১১:৪০ তারা হাসপাতালের প্রধান ফটকের সামনে পৌঁছাল। চাঁদহীন আকাশ, চারদিকে কুয়াশা। হাসপাতালের বিশাল লোহার গেট মরিচা পড়ে বন্ধ হয়ে আছে। উপরে ঝুলছে একটি ভাঙা বোর্ড, সেন্ট লাজারাস মানসিক হাসপাতাল। প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। আরিফ ক্যামেরা চালু করে বলল, আজ আমরা সত্যিটা জানব। এত বছর ধরে মানুষ কেন এই হাসপাতালকে ভয় পায়।
গেট টপকে তারা ভেতরে ঢুকে পড়ল। পা রাখতেই সাদিয়ার শরীর কেঁপে উঠল। মনে হল কেউ যেন তার কানের কাছে খুব আস্তে করে বলল, ফিরে যাও। সে পেছনে তাকাল। কেউ নেই। হাসপাতালের ভেতরে ধুলোর স্তর জমে আছে। ভাঙা হুইলচেয়ার, মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে ইঞ্জেকশন, দেয়ালে শুকিয়ে যাওয়া রক্তের মতো বাদামি দাগ। হঠাৎ করিডোরের একদম শেষ মাথায় একটি সাদা পোশাক পরা নার্সকে দেখা গেল। তিনি ধীরে ধীরে হাঁটছেন। চারজনই দৌড়ে এগিয়ে গেল। কিন্তু করিডোরের শেষ মাথায় পৌঁছে দেখল সেখানে শুধু একটি দেয়াল, কোনো মানুষ নেই। ঠিক তখনই হাসপাতালের পুরনো লাউডস্পিকার নিজে থেকেই চালু হয়ে গেল। একটি বিকৃত কণ্ঠ ভেসে এল, সব ডাক্তারকে 13 নম্বর ওয়ার্ডে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। কণ্ঠটি শেষ হতেই পুরো হাসপাতাল কেঁপে উঠল। একসঙ্গে শত শত দরজা ধীরে ধীরে খুলতে শুরু করল। ক্যাচ, 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 মেহেদী কাপা গলায় বলল। এটা এটা কিভাবে সম্ভব? তারা দ্বিতীয় তলায় উঠতেই দেয়ালে ঝোলানো পুরনো ছবিগুলো দেখতে পেল। ডাক্তার, নার্স, রোগীদের ছবি। কিন্তু অদ্ভুত বিষয়, প্রতিটি ছবির মানুষ যেন তাদের চোখ দিয়ে চারজনের দিকেই তাকিয়ে আছে। আরিফ ক্যামেরা ছবির দিকে ধরতেই একটি ছবি নিজে থেকেই নিচে পড়ে ভেঙে গেল। ছবির পেছনে হাতে লেখা একটি বাক্য, যারা সত্য খুঁজতে আসে তারা সত্যের অংশ হয়ে যায়। রাত 1:12। চারজন অবশেষে 13 নম্বর ওয়ার্ডের সামনে পৌঁছাল। দরজাটি মোটা লোহার, বাইরে বিশাল তালা, তালা মরিচা। মনে হচ্ছিল বহু বছর কেউ এটি ছোঁয়নি। ঠিক তখন সব ঘড়ি একসঙ্গে 1:13 দেখাতে শুরু করল। তালা নিজে থেকেই খুলে মেঝেতে পড়ে গেল। ধীরে ধীরে দরজাটি খুলে গেল। ভেতর থেকে বরফের মতো ঠান্ডা বাতাস বেরিয়ে এল। অন্ধকার ঘরের ভেতরে শুধু একটি অপারেশন টেবিল, আর টেবিলের উপর একজন মানুষ শুয়ে আছে, সাদা কাপড়ে ঢাকা। চারজন ধীরে ধীরে এগিয়ে গেল। আরিফ কাপড়টি সরাতেই চারজনের বুকের রক্ত যেন জমে গেল। টেবিলে শুয়ে থাকা মানুষটি আরিফ নিজেই, কিন্তু সে মৃত। তার বুক কাটা, চোখ দুটো খোলা, আর ঠোঁটে ধীরে ধীরে ফুটে উঠছে একটি অস্বাভাবিক হাসি। ঠিক সেই মুহূর্তে অপারেশন থিয়েটারের সব লাইট একসঙ্গে জ্বলে উঠল। আর অন্ধকারের ভেতর থেকে একটি কণ্ঠ শোনা গেল, অপারেশন শুরু করো, নতুন রোগীরা এসে গেছে। অপারেশন থিয়েটারের লাইটগুলো একসঙ্গে জ্বলে উঠতেই পুরো ঘর সাদা আলো ভরে গেল। আরিফ, নীল, মেহেদী আর সাদিয়া আতঙ্কে পেছনে সরে গেল। কিন্তু তারা যতই পেছাতে চাইল, তাদের পা যেন মেঝের সঙ্গে আটকে গেছে। ঠিক তখনই অপারেশন টেবিলে শুয়ে থাকা আরিফের মৃতদেহটি ধীরে ধীরে চোখের পাতা ফেল। তারপর সে বসে পড়ল। ঘাটটা অস্বাভাবিকভাবে 180 ডিগ্রি ঘুরিয়ে চারজনের দিকে তাকাল। তার মুখে এক বিকৃত হাসি। তোমরা অনেক দেরি করে ফেলেছ। আরিফ কাঁপতে কাঁপতে বলল, এটা এটা আমি নই। মৃতদেহটি হাসল, না, এটা তুমি। শুধু কয়েক ঘন্টা পরে তুমি। হঠাৎ অপারেশন থিয়েটারের দরজা প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। ধাম! সব আলো নিভে গেল। কয়েক সেকেন্ড পর আবার আলো জ্বল। কিন্তু এবার ঘরে তারা চারজন ছাড়া আরও 10 জন দাঁড়িয়ে আছে। সাদা অ্যাপ্রন পরা ডাক্তার, মুখে সার্জিক্যাল মাস্ক, চোখ দুটো সম্পূর্ণ কালো। তাদের কারও পা মাটিতে নেই। সবাই মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে ভাসছে। একজন ধীরে ধীরে ট্রে থেকে একটি মরিচা ধরা সার্জিক্যাল ছুরি তুলে বলল, অপারেশন নম্বর 13 শুরু করা হোক। হঠাৎ সাদিয়া চিৎকার করে উঠল। তার হাত কেউ শক্ত করে ধরে টানছে। কিন্তু সেখানে কেউ নেই। শুধু তার শরীরে একের পর এক নখের দাগ ফুটে উঠছে। মনে হচ্ছে অদৃশ্য কেউ তাকে অপারেশন টেবিলের দিকে টেনে নিয়ে যাচ্ছে। মেহেদী প্রাণপণে তাকে ধরে রাখল। দুজনের শক্তি মিলিয়েও টান থামানো যাচ্ছে না। একসময় সাদিয়া তাদের হাত থেকে ছিটকে গিয়ে টেবিলের উপর পড়ল। চামড়ার বেল্টগুলো নিজে থেকেই উঠে এসে তার হাত পা বেঁধে ফেল। সাদিয়া কান্না করতে করতে চিৎকার করল, আমাকে বাঁচাও, প্লিজ। ঠিক তখনই চারপাশে একসঙ্গে ডজনখানেক বিকৃত কণ্ঠ ভেসে এল, রোগীকে অজ্ঞান করার দরকার নেই। কারণ
এরা সবকিছু অনুভব করুক। একজন কালো চোখের ডাক্তার সাদিয়ার মাথার কাছে দাঁড়াল। সে ধীরে ধীরে মুখের মাস্ক খুল। মাস্কের নিচে কোনো মুখ নেই, শুধু অন্ধকার। সেই অন্ধকারের ভেতর শত শত মানুষের ফিসফিসানি। আমাদেরও এভাবেই আনা হয়েছিল গু। আমাদেরও কেউ বাঁচাতে পারেনি গি। এখন তোমাদের পালা গু। আরিফ হঠাৎ দেয়ালের পাশে একটি পুরনো ফাইল দেখতে পেল। সেখানে লেখা, গোপন পরীক্ষা প্রকল্প 13। সে কাপা হাতে ফাইল খুল। প্রথম পাতায় লেখা ছিল, এই হাসপাতালে মানসিক রোগীদের চিকিৎসা হতো না গি। এখানে মানুষের আত্মা শরীর থেকে আলাদা করার পরীক্ষা চালানো হতো। যখন পরীক্ষা ব্যর্থ হয় গ, ডাক্তাররা মারা যায়নি গি, তাদের আত্মা হাসপাতালের ভেতরেই আটকে গেছে গি। তারা বেঁচে থাকার জন্য প্রতি কয়েক বছর পর নতুন জীবিত মানুষের আত্মা সংগ্রহ করে কি। ঠিক তখনই আরিফ অনুভব করল, কেউ তার কাঁধে ঠান্ডা হাত রাখল। সে ধীরে ধীরে পেছনে তাকাল, আর যা দেখল তাতে তার বুকের রক্ত যেন জমে গেল। তার পেছনে দাঁড়িয়ে আছে সে নিজেই, কিন্তু সেই আরিফের চোখ দুটো সম্পূর্ণ কালো। আর সে মুচকি হেসে বলল, তোমার শরীরটা এখন থেকে আমার। কালো চোখের সেই আরিফ ধীরে ধীরে এগিয়ে এল। তার হাঁটার শব্দ হচ্ছিল না, বরং মনে হচ্ছিল পুরো হাসপাতালের করিডোরে শত শত মানুষ একসঙ্গে পা ফেলছে। সে মৃদু হেসে বলল, তুমি কি জানো কেন তোমাকে এখানে আনা হয়েছে? আসল আরিফ কোনো উত্তর দিতে পারল না। তার গলা শুকিয়ে গেছে। কালো চোখের আরিফ নিজের বুকে হাত রেখে বলল, আমি আরিফ নই গু। আমি এই হাসপাতালের প্রথম রোগী গু। আজ থেকে 28 বছর আগে আমার শরীর নিয়ে পরীক্ষা করা হয়েছিল। আমি মরিনি গু। আমি শুধু এই হাসপাতালের অংশ হয়ে গেছি গু। হঠাৎ অপারেশন থিয়েটারের দেয়ালগুলো কাঁপতে শুরু করল। প্লাস্টার খসে পড়তে লাগল। দেয়ালের ভেতর থেকে শত শত মানুষের হাত বেরিয়ে আসতে লাগল। সব হাত একসঙ্গে আরিফের দিকে বাড়িয়ে দিচ্ছে। কেউ সাহায্য চাইছে, কেউ কাঁদছে, কেউ ফিসফিস করে বলছে, আমাদের মুক্তি দাও। কিন্তু তাদের কণ্ঠের ভেতরে আরেকটি কণ্ঠ লুকিয়ে ছিল, অথবা আমাদের সঙ্গে থেকে যাও। নীল হঠাৎ চিৎকার করে উঠল। সে দেখল সাদিয়া অপারেশন টেবিলে নেই। মাত্র কয়েক সেকেন্ড আগে সে সেখানে ছিল। এখন টেবিল খালি। মেঝেতে শুধু একটি রক্তমাখা পরিচয়পত্র। সেখানে লেখা, রোগী নম্বর 13, নাম সাদিয়া রহমান, ভর্তির তারিখ আজ থেকে 28 বছর আগে। নীলের হাত কাঁপতে লাগল। অসম্ভব, আমরা তো আজই এখানে এসেছি। ঠিক তখন হাসপাতালের লাউডস্পিকার আবার চালু হল। একটি ঠান্ডা, বিকৃত কণ্ঠ বলল, নতুন রোগীদের স্বাগতম গু। ওয়ার্ড নম্বর 13 এর চিকিৎসা শুরু হচ্ছে গি। দয়া করে কেউ পালানোর চেষ্টা করবেন না গি। এরপর পুরো হাসপাতালের প্রতিটি দরজা একসঙ্গে বন্ধ হয়ে গেল। ধাম ধাম ধাম। মেহেদী দৌড়ে জানালার কাছে গেল। জানালার কাচ ভাঙার জন্য লোহার স্ট্যান্ড দিয়ে আঘাত করল। কিন্তু কাচ ভাঙল না, বরং কাচের ওপারে যা দেখা গেল তাতে সবাই স্তব্ধ হয়ে গেল। হাসপাতালের বাইরে কোনো জঙ্গল নেই, কোনো রাস্তা নেই, কোনো পৃথিবী নেই। চারদিকে শুধু অসীম অন্ধকার। সেই অন্ধকারে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। তাদের চোখ নেই, মুখ নেই, তবুও তারা সবাই একসঙ্গে হাসপাতালের দিকে তাকিয়ে আছে। হঠাৎ তারা একসঙ্গে হাত তুলল, আর একই সঙ্গে বলল, আর একজন, আর একজন, আর একজন। আরিফ বুঝতে পারল, তারা যে হাসপাতালে ঢুকেছে এটা আর পৃথিবীর হাসপাতাল নয়। অমাবস্যার রাতে এটি অন্য এক জগতে চলে যায়, যেখানে সময় থেমে থাকে, মৃতরা বেঁচে থাকে, আর জীবিত মানুষ ধীরে ধীরে রোগীতে পরিণত হয়। ঠিক তখনই করিডোরের একদম শেষ মাথায় একটি ছোট্ট ছেলে দেখা দিল। তার হাতে একটি পুরনো খেলনা গাড়ি। সে শান্ত গলায় বলল, আমার সঙ্গে আসুন গু। আপনারা যদি সত্যিটা জানতে চান তাহলে হাসপাতালের বেসমেন্টের কালো দরজা খুলতেই হবে গে। তারপর সে হাঁটতে শুরু করল, কিন্তু তার পায়ের নিচে কোনো ছায়া ছিল না।
আর করিডোরের আলো স্পষ্ট দেখা গেল। সে মেঝেতে হাঁটছে না, ধীরে ধীরে ভেসে যাচ্ছে। এই মুহূর্ত থেকে গল্পের মূল রহস্য শুরু হবে। বেসমেন্টের কালো দরজার ওপারে কি আছে সেটিই পুরো অভিশাপের আসল উৎস। ছেলেটিকে অনুসরণ করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। করিডোর যতই শেষের দিকে এগোতে লাগল, হাসপাতালটা ততই বদলে যেতে লাগল। যে দেয়ালগুলো কয়েক মিনিট আগেও ভাঙা ছিল সেগুলো এখন একেবারে নতুন। লাইটগুলো জ্বলছে, নার্সরা হেঁটে যাচ্ছে, ডাক্তাররা কথা বলছে, রোগীরা বিছানায় বসে আছে। মনে হচ্ছে হাসপাতালটি আবার 1998 সালে ফিরে গেছে। কিন্তু একটা জিনিস অস্বাভাবিক। সবাই কাজ করছে, কেউ কোনো শব্দ করছে না। কোনো কথা নেই, কোনো কাশি নেই, কোনো যন্ত্রের শব্দ নেই। পুরো হাসপাতাল নিঃশব্দ। ছোট্ট ছেলেটি একটি পুরনো লিফটের সামনে এসে থামল। লিফটের দরজায় মরিচা পড়া একটি সতর্কবার্তা ঝুলছে। বেসমেন্ট -3 সম্পূর্ণ নিষিদ্ধ। আরিফ বলল, এখানে তো বেসমেন্ট মাত্র একটাই ছিল। ছেলেটি ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে এবার কালো রক্ত গড়িয়ে পড়ছে। সে ফিসফিস করে বলল, মানুষের জন্য একটাই উ, কিন্তু ওদের জন্য 3টা গু। কথা শেষ হতেই লিফটের দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরে কেউ নেই, কিন্তু লিফটের সব বোতাম একসঙ্গে জ্বলছে। হঠাৎ নিজে থেকেই -3 নম্বর বোতামটি লাল হয়ে উঠল। লিফট নামতে শুরু করল। প্রথমে ধীরে, তারপর আরও দ্রুত, তারপর এত দ্রুত নামতে লাগল যেন লিফটটি মাটির নিচে নয়, পৃথিবীর গভীরে নেমে যাচ্ছে। ডিজিটাল ডিসপ্লেতে সংখ্যা বদলাতে লাগল। -1, -2, -3, তারপর -4, -5, -8, -13। আরিফ চিৎকার করে বলল, এটা থামছে না। ঠিক তখনই লিফট হঠাৎ থেমে গেল। দরজা খুলতেই সবাই নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। সামনে বিশাল এক গোলাকার কক্ষ। হাজার হাজার কাচের জার, প্রতিটি জারের ভেতরে একটি মানুষের ছায়া বন্দী। ছায়াগুলো জীবিত। তারা কাছে হাত দিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করছে। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি বিশাল কালো যন্ত্র। যন্ত্রের উপরে খোদাই করা সোল এক্সট্রাকশন চ্যাম্বারকে। ঠিক তখনই ঘরের অন্ধকারে একটি কর্কশ কণ্ঠ ভেসে এল, অবশেষে গি। নতুন 4টি আত্মা এসেছে গি। চারদিকে একসঙ্গে সব জার কাঁপতে শুরু করল। ভেতরে বন্দি হাজার হাজার ছায়া একসঙ্গে চিৎকার করে উঠল। আর ঘরের একদম শেষ প্রান্তে একটি কালো চেয়ারে বসে থাকা মানুষটি ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার সাদা ডাক্তারের কোটে শুকিয়ে যাওয়া রক্ত। মুখ দেখা যাচ্ছে না, শুধু তার গলায় ঝুলছে একটি নামফলক, ডা. রেহমান। এই সেই ডাক্তার যিনি সরকারি নথি অনুযায়ী 28 বছর আগে মারা গিয়েছিলেন। কিন্তু তিনি তখনও জীবিতের মতো হাসছিলেন। আর ধীরে ধীরে বললেন, স্বাগতম। আমার হাসপাতাল থেকে আজ পর্যন্ত কেউ পালাতে পারেনি। তোমরাও পারবে না গি। ডা. রেহমান ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলেন। তার জুতার শব্দ পুরো বেসমেন্টে প্রতিধ্বনিত হতে লাগল। থক, থক, থক। কিন্তু যতই তিনি কাছে আসছিলেন ততই বোঝা যাচ্ছিল তার পা মাটিতে পড়ছে না। তিনি মাটির কয়েক ইঞ্চি উপরে ভেসে হাঁটছেন। ভয় পেয়েছ? ডা. রেহমান শান্ত গলায় বললেন, ভয় পাওয়াই স্বাভাবিক। প্রথমে যারা এখানে এসেছিল তারাও ভয় পেয়েছিল উ। তারপর উ। তাদের আত্মাগুলো আমার সংগ্রহে যোগ হয়েছে গি। তিনি হাত তুলতেই কাচের হাজার হাজার জার একসঙ্গে আলো ছড়াতে শুরু করল। প্রতিটি জারের ভেতরে একজন মানুষ। কেউ কাঁদছে, কেউ সাহায্য চাইছে, কেউ নিজের মাথা কাছে আঘাত করছে। ডা. রেহমান বললেন, এরা কেউ মারা যায়নি গি। এদের শরীর পৃথিবীতে নেই গু, কিন্তু আত্মা এখানেই বন্দী গ। ঠিক তখনই আরিফের চোখ পড়ল এক কোণের একটি জারের দিকে। সে স্তব্ধ হয়ে গেল। জারের ভেতরে দাঁড়িয়ে আছে সেই ভ্রমণ ব্লগার যিনি 2024 সালে নিখোঁজ হয়েছিলেন। তারপর আরেকটি জারে 10 বছর আগে হারিয়ে যাওয়া এক পুলিশ কর্মকর্তা। আরেকটিতে
একজন সাংবাদিক। আরও সামনে একটি ছোট মেয়ে। সবাই জীবিতের মতো নড়াচড়া করছে, কিন্তু কেউই বের হতে পারছে না। হঠাৎ মেহেদী চিৎকার করে উঠল, সাদিয়া কোথায়? চারদিকে তাকিয়ে দেখা গেল সাদিয়া আবার নিখোঁজ। তার ক্যামেরাটি মেঝেতে পড়ে আছে। ক্যামেরাটি এখনও রেকর্ড করছে। আরিফ ক্যামেরাটি তুলে প্লে করল। ভিডিওতে দেখা গেল মাত্র 1 মিনিট আগে একজন নার্স সাদিয়ার হাত ধরে একটি অন্ধকার দরজার ভেতরে নিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে সেখানে তখন কেউ ছিল না। ভিডিওর শেষ মুহূর্তে সাদিয়া ক্যামেরার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, ওদের বিশ্বাস করো না গি। দা রেহমান আসল শয়তান নয় গু। শয়তান তারও নিচে আছে গি। ভিডিও হঠাৎ বন্ধ হয়ে গেল। দা রেহমান প্রথমবারের মতো জোরে হেসে উঠলেন। তার হাসিতে পুরো হাসপাতাল কেঁপে উঠল। সে ঠিকই বলেছে গু। আমি শুধু একজন পাহারাদার। আসল মালিক এখনও ঘুমিয়ে আছে গি। তিনি ধীরে ধীরে বেসমেন্টের একদম শেষ প্রান্তের দিকে আঙুল তুললেন। অন্ধকারের মধ্যে একটি বিশাল লোহার দরজা। দরজাটির উপর মোটা শিকল পেঁচানো। শত শত লাল মোমবাতি জ্বলছে। আর দরজার উপর রক্ত দিয়ে লেখা, দরজা খুলবে না গি। ঠিক তখনই দরজার ওপাশ থেকে ধীরে ধীরে 3 বার শব্দ হল, ধুম ধুম ধুম। তারপর একটি শিশুর কণ্ঠ শোনা গেল, ডাক্তার আমি জেগে গেছি। সেই কণ্ঠ শোনার সঙ্গে সঙ্গে ডা রেহমানের মুখের হাসি মিলিয়ে গেল। প্রথমবারের মতো তার চোখে ভয় দেখা গেল। তিনি ফিসফিস করে বললেন, অসম্ভব, এখনও তো অমাবস্যা শেষ হয়নি গি। ডা রেহমানের মুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। যে মানুষটিকে এতক্ষণ অদম্য মনে হচ্ছিল সে এবার কয়েক কদম পিছিয়ে গেল। সে কাঁপা গলায় বলল, না, এটা হতে পারে না গি। এখনও তার জেগে ওঠার সময় হয়নি গি। ঠিক তখনই ধাম, লোহার বিশাল দরজাটি ভেতর থেকে প্রচণ্ড জোরে কেঁপে উঠল। পুরো হাসপাতাল কাঁপতে শুরু করল। ছাদ থেকে ধুলো ঝরতে লাগল। কাচের জারগুলো একসঙ্গে ফেটে যেতে লাগল, একটার পর একটা। ছন ছন ছন। বন্দি আত্মাগুলো কালো ধোঁয়ার মতো বেরিয়ে পুরো বেসমেন্টে ছড়িয়ে পড়ল। তারা চিৎকার করছে, কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ বলছে, ও জেগে উঠেছে গি। সব শেষ গু। ডা রেহমান হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়লেন। তিনি দরজার দিকে তাকিয়ে চিৎকার করলেন, প্রভু, আমি এখনও 4টি আত্মা এনে দিয়েছি, আপনি আমাকে নিয়ে যাবেন না? আরিফ, নীল আর মেহেদী হতবাক হয়ে গেল। যে মানুষ এতক্ষণ সবাইকে নিয়ন্ত্রণ করছিল সে নিজেই কারো ভয়ে কাঁপছে। হঠাৎ দরজার নিচের ফাঁক দিয়ে ধীরে ধীরে কালো ধোঁয়া বের হতে লাগল। ধোঁয়াটি মাটির উপর দিয়ে সাপের মতো এগিয়ে এসে ডা রেহমানের পা জড়িয়ে ধরল। তিনি প্রাণপণে পালানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। কয়েক সেকেন্ডের মধ্যে ধোঁয়াটি তাকে টেনে নিয়ে যেতে লাগল। তিনি চিৎকার করে উঠলেন, না, আমাকে ছেড়ে দিন, আমি তো আপনার আদেশই পালন করেছি। তার চিৎকার ধীরে ধীরে মিলিয়ে গেল। আর ঠিক সবার সামনে ডা রেহমানের শরীর মুহূর্তের মধ্যে শুকিয়ে কঙ্কালে পরিণত হল। তারপর সেটিও ধুলো হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ল। পুরো বেসমেন্ট নিস্তব্ধ। শুধু বিশাল দরজার উপাস থেকে ধীরে ধীরে কারো হাঁটার শব্দ। থক থক থক। কিন্তু অদ্ভুত বিষয়, শব্দটা যত এগিয়ে আসছে দরজার ছায়া তত ছোট হয়ে যাচ্ছে। মনে হচ্ছে দরজার ওপাশে যে আছে সে মানুষের চেয়েও অনেক বড়। নীল কাপা গলায় বলল, ওটা ওটা কি? ঠিক তখনই বেসমেন্টের দেয়ালে ঝোলানো একটি পুরনো ছবি মাটিতে পড়ে ভেঙে গেল। ছবির পেছনে হাতে লেখা ছিল, 1971 সালে এই হাসপাতালের নিচে খনন করতে গিয়ে একটি পাথরের কফিন পাওয়া যায়। কফিনের ভেতরে কোনো মৃতদেহ ছিল না, ছিল একটি জীবন্ত শিশু। তার হৃদস্পন্দন ছিল, কিন্তু সে কখনো বড় হয়নি। যেই তার চোখের দিকে তাকিয়েছে
সে আর মানুষ থাকেনি গি। আরিফের হাত থেকে কাগজটি পড়ে গেল। তাহলে ১৩ নম্বর ওয়ার্ডের অভিশাপ কোনো রোগীর কারণে নয়। ডা রেহমানও এর উৎস নয়। হাসপাতালটি তৈরি করা হয়েছিল ওই কফিনটাকে লুকিয়ে রাখার জন্য। আর আজ কেউ একজন সেই কফিন খুলে ফেলেছে। ঠিক তখনই লোহার বিশাল দরজায় ধীরে ধীরে একটি ফাটল দেখা দিল। ফাটলের ভেতর থেকে দুটি জ্বলন্ত লাল চোখ ধীরে ধীরে তাদের দিকে তাকাল।